কিভাবে একই সাথে দলগুলোকে রেসপেক্ট করে আবার একই সাথে একটু হইলেও নিজেদের যেই সুপিরিয়রিটিটা হোম অ্যাডভান্টেজে খেলার জন্য থাকবে সেটাকে একদম মাথায় রেখে প্রত্যেকটা ম্যাচে এইভাবে যাওয়া যে আমাদের হারার কোনো সুযোগ নাই এবং আমরা জিততেই সবগুলো খেলাতে আসলে যাব। সাফের যদি 7টা টিম দেখি, বাংলাদেশ বাকি যে 6টা টিম আছে, ভারতের সঙ্গে আমরা লাস্ট ম্যাচেই জিতছি। বাকি টিম বাই টিম ধরে যদি আপনি বলেন যে মানে ফেভারিটের হিসাব করি বা হচ্ছে মানে ক্যাপাবিলিটি বা হচ্ছে সামর্থ্যের হিসাব যদি বলি, একটু যদি ক্যালকুলেট করতেন বাকি টিমগুলোর সাথে কম্প্যারিজন। না দেখেন, আমার মনে হয় আসলে এখন আমাদের একটু এই কথাটা হয়তো বা একটু অহংকারী শোনা দিতে পারে, কিন্তু আমার মনে হয় এখন আসলে দলটার একটু এরকম পজিটিভ অ্যাগ্রেশন নিয়ে সামনে যাওয়া উচিত যে আমাদের সত্যিকার অর্থে ভারত ছাড়া কাউকে হয়তো বা গোনাই উচিত না। আই এম সরি ইফ আই এম কামিং আউট ভেরি অ্যারোগেন্ট, বাট আমার মনে হয় এই পজিটিভ একটা মাইন্ডসেট প্রত্যেকটা দলকেই সমীহ করতে হবে এবং তাদের জন্য যথার্থ যে প্রিপারেশন সেটা নিতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের একটু সাফ থেকে আসলে বের হয়ে আসা উচিত, মানে প্রেফারেন্সের জায়গা থেকে, একটা দলকে সমীহ করার জায়গা থেকে আসলে আমি কতটুকু সমীহ করব, আমি ওই মেন্টালিটিতে যাইতে চাই যে আমরা ফেভারিটস। দ্যাট বিং সেড, আমার মনে হয় যে যেই ভারতকে আমরা হারাইছি এবং এখন যেই ভারত, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে এবং তারা সামনে ব্রাজিলের সাথে খেলবে, যেটা নিয়ে হয়তো আমরা কথা বলবো পরবর্তীতে। বাট একটা টিম যখন আসলে ব্রাজিলের সাথে খেলে ফেলে, রেজাল্ট কি হয়, যদি রেজাল্ট 12-0 হয়, 15-0 হয়, তাহলে ডিফারেন্ট কথা। বাট যদি একটা সম্মানজনক হার নিয়ে ভারত ওই খেলাটা থেকে বের হয়, আপনার মেন্টালি এইটা কোন জায়গায় ভারতকে নিয়ে যাবে এটা কল্পনাতীত। কারণ আপনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের এগেনস্টে যদি একটা সম্মানজনক ম্যাচ খেলে বের হতে পারেন, তাহলে এটা বিশাল ব্যাপার। কে খেলছে ব্রাজিলে সেটা দেখার বিষয় না। সো আমার মনে হয় ভারতই নিঃসন্দেহে আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ, এবং এছাড়া আমার মনে হয় যে মালদ্বীপ এবং নেপাল টিমটাকেও হয়তো বা হেলায় ফেলায় নিলে। শ্রীলঙ্কা টিম একসময় আমাদের সঙ্গে একদম পাত্তাই পেত না, শ্রীলঙ্কা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে অবশ্যই। এবং আমরা সাউথ এশিয়ার মধ্যে প্রত্যেকটা টিমের মধ্যেই কিন্তু ওই ব্যাপারটা এখন দেখতে পাচ্ছি যে একটা সার্টেন চেঞ্জ আসতেছে, একটা সার্টেন মেন্টালিটিতে ইয়েটা আসতেছে। এবং এখানে কিন্তু আপনি বলতে পারেন যে এইটার কিছুটা নেতৃত্ব বাংলাদেশই দিছে, যে বাংলাদেশের যে শুরুটা করেছে বাংলাদেশ, রাইট, হামজা চৌধুরীর মাধ্যমেই কিন্তু এই মানে অনেকগুলো দেশ আসলে জিনিসটা তখন প্রথমবারের মতো রিয়েলাইজ করলো, আচ্ছা ঠিক আছে, আমরাও তো একটু আমাদের ডায়াসপোরাটা দেখতে পারি যে কোথায় কে আছে, এবং তার জায়গা থেকে ইন্ডিয়া ভালো কিছু নাম সংযোজন হয়েছে এবং অন্যান্য দেশেও ট্রাই করছে, পাকিস্তানেও ট্রাই করছে। সো এটা আসলে বাংলাদেশের একটা বিশাল বড় আমি বলবো যে চ্যালেঞ্জ সামনে, যেটা আপনি বললেন যে কিভাবে একই সাথে দলগুলোকে রেসপেক্ট করে আবার একই সাথে একটু হইলেও নিজেদের যেই সুপিরিয়রিটিটা হোম অ্যাডভান্টেজে খেলার জন্য থাকবে সেটাকে একদম মাথায় রেখে প্রত্যেকটা ম্যাচে এইভাবে যাওয়া যে আমাদের হারার কোনো সুযোগ নাই এবং আমরা জিততেই সবগুলো খেলাতে আসলে যাব। আর এই যে মানে যদি বলি যে ফারহান আলী ওয়াহিদকে নিয়ে আলোচনা হচ্ছে এবং বাফুফে থেকে এখন পর্যন্ত আশা দেখানো হচ্ছে, তো তাকে আমরা সাফে পাচ্ছি, ট্রেভরকে পাওয়ার সম্ভাবনা যদিও নাই। তো ফারহান আলী ওয়াহিদ আসলে আমাদের আসলে ওই চেঞ্জেসটা কেমন হবে ফরওয়ার্ড লাইনে, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়? না, আমার কাছে যেটা মনে হয় যে হামজা ভাইয়ের পর বাংলাদেশের ফুটবলের নিঃসন্দেহে সবচাইতে পিভিটাল পিসেসের মধ্যে একজন হতে যাচ্ছে ফারহান, যদি সে জয়েন করতে পারে ইনশাল্লাহ। এবং এইখানে আসলে সে কত বড় মাপের প্লেয়ার এটা আমার মনে হয় প্রি সিজনে আমরা দেখতে পাচ্ছি, যে যেই ম্যানেজার আসলে গত সিজনে এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রকে ট্রেন করাইলো, ম্যানেজ করলো, সেই ম্যানেজার যখন আসলে ফারহান আলী ওয়াহিদকে প্রি সিজনে রাখে বা তার সাথে হ্যান্ডশেক করে এবং তাকে মিনিটস দেয় এবং অলমোস্ট একটা গোলও সে করে ফেলে লাস্ট যেই অল্পের জন্য হয় নাই। সো তখন ডেফিনেটলি সামওয়ান লাইক আরবেলোয়া যখন একটা প্লেয়ারের মধ্যে ওই ট্যালেন্টটা দেখতে পায়, যার কারণে তাকে মূল একাদশে মানে মূল দলে আসলে সংযোজন করার, অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করে, তখন আসলে তার ক্যালিবার বা কোয়ালিটি নিয়ে আমার মনে হয় কথা বলার কোনো সুযোগ নাই। এবং এই ধরনের কোয়ালিটি আমার মনে হয় সাউথ এশিয়ার মধ্যে এক হামজা চৌধুরী ছাড়া আপনি খুব বেশি। আর যদি আমরা আরেকটা জিনিস একটু মানে যদি বাড়িয়ে বলা হবে, তারপরেও যদি বলি যে হামজাকে যখন আমরা ইপিএল এ দেখেছি বা 2-তে দেখেছি, হামজা তো আসলে গোল করে না। সেই হামজা যখন আমাদের এই স্ট্যান্ডার্ডে চলে আসে, সেই হামজা প্রত্যেক ম্যাচে গোল স্কোরার হয়ে যায়। তো সেইখানে মানে ফারহান আলী তো ফরওয়ার্ড লাইনের প্লেয়ার, উইঙ্গার, সে আসলে কেমন হবে? না, আমাদের তো একটা বিশাল ঘাটতি আমার মনে হয়, আমাদের সবারই একটা কমপ্লেন ছিল যে আমাদের উইং থেকে আমরা প্রপার সাপোর্টটা হয়তো বা পাচ্ছি না। নাম্বার 9-এর একটা বিশাল ইস্যু আছে, হয়তো বা তাকে নাম্বার 9 হিসেবে ইউজ করা যেতে পারে। যদিও আমার মনে হয় যদি জায়ান হাকিম চলে আসে, সে একটা বিশাল পজিটিভ হবে বাংলাদেশের জন্য। কজ এরকম একটা ফিজিক্যাল 6'2" টার্গেট ম্যান মানে বাংলাদেশে আপনি হয়তো বা খুব বেশি একটা খুঁজেও পাবেন না।